আবার আমরা গল্পের পাখায় ভর দিয়ে উড়ে যাচ্ছি সমুদ্র বন্দিতা মাদ্রাজ শহরে, অধুনা চেন্নাই। এবার যে কাহিনীটি শোনাব সেটির কথা লিপিবদ্ধ আছে চেন্নাইয়ের বিভিন্ন পত্রপত্রিকাতে। ভূমিকা থাক, ভনিতা উধাও। এসো এবার আসল গল্পে ঢুকে পড়ি। চেন্নাই মেডিকেল কলেজ। ছিলেন মেজর হার্নেল, আর মেডিসিনের প্রফেসর ছিলেন সার্জন মেজর রিন। ক্লিনিক্যাল সার্জারিতে সুবিখ্যাত সার্জন রবার্টসন ছিলেন এখানে এক শিক্ষক হিসেবে। তখন খ্যাতির একেবারে মধ্য গগনে উঠে গিয়েছে এই কলেজটি। ক্লার্ক ছিলেন পর্তুগিজ ভদ্রলোক জি.আর.ডি. সিলভা। লাইব্রেরিয়ানের নাম ছিল নারায়ণ স্বামী মুদ্দিলিয়র। এদের সম্পর্কে চেন্নাই মেডিকেল কলেজের বার্ষিক বিবরণীতে লেখা হয়েছিল। এরা সকলেই ছিলেন সৎ, নিষ্ঠাবান, কর্তব্যে অবিচল। সকলের মাথায় ছিলেন মেজর জেনারেল হার্নেল, এমডি, এফআরসিএস। সেই সময় তার কৃতিত্বে এই কলেজটি সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিল। তবুও এই কলেজে ঘটে গিয়েছিল এমন একটি অঘটন যার কোনো ব্যাখ্যা আমরা এখনো করতে পারি না। ওই রোমাঞ্চকর ভৌতিক ঘটনা বিষয়ে বিমূঢ় করে দিয়েছিল বিজ্ঞানে নিবেদিত প্রাণ ডাক্তারদের, যারা প্রতিটি মুহূর্তকে কাটাছেঁড়া করেন নির্মোহ দৃষ্টিতে। মানুষের শরীর, যাদের কাছে রক্ত, মাংস, মজ্জা, হাড়ের পাহাড় ছাড়া আর কিচ্ছু নয়। মনকেও যারা মনে করেন চেতনার একটি অংশ মাত্র। সেই সব বিশ্ববিখ্যাত ডাক্তাররাও বিহ্বল হয়ে পড়েছিলেন এই রহস্যের উত্তর অন্বেষণে। আজকের গল্প কঙ্কালের প্রতিহিংসা। গল্পটি লিখেছেন পৃথ্বীরাজ সেন। গল্প পাঠে আমি মৃণাল দেবনাথ। মিউজিক দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন রোমহর্ষক এই গল্পটি, কঙ্কালের প্রতিহিংসা। মেজর হার্নেলের কাজ ছিল প্রত্যেক দিন দুবার করে প্রতিটি বিভাগ পর্যবেক্ষণ করা। হঠাৎ তিনি ঢুকে পড়তেন যে কোনো ডিপার্টমেন্টে, চমকে দিতেন সকলকে। যুদ্ধ ফেরত ডাক্তার, অত্যন্ত কড়া স্বভাবের মানুষ। পান থেকে চুন খসলেই চটে যান। কারোর কোনো গাফিলতি সহ্য করতে পারেন না। সময়ের কাঁটা মেপে চলেন। সারাদিন 18 ঘন্টা অনায়াসে পরিশ্রম করতে পারেন তিনি। রাতে ঘুমের মধ্যেও স্বপ্ন দেখেন কি করে এই মেডিকেল কলেজটিকে আরো উন্নত করা যেতে পারে। অথচ তার চোখের সামনেই চেন্নাই মেডিকেল কলেজ থেকে চুরি হয়ে গেল একটি কঙ্কাল। কোথায় গেল সেটি তন্ন তন্ন করে খোঁজা হলো। এমনকি ল্যাবরেটরি রুমে যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাকেও বরখাস্ত করা হলো। তবুও আসল রহস্য উদ্ঘাটিত হলো না। দিন কাটতে থাকে। ক্রমশই চিন্তাচ্ছন্ন হয়ে পড়ছে মেজর হার্নেলের মন। মাঝে মধ্যে কাজের ফাঁকে একটু অবসরে তিনি পাইপে ধূমপান করতে করতে এই আশ্চর্য ঘটনাটি ভাবেন। তার ল্যাবরেটরি থেকে কিনা একটি গোটা কঙ্কাল এভাবে বাতাসে মিলিয়ে গেল, অথচ কেউ কোনো টের পেল না। তা কি করে সম্ভব? এর কদিন বাদেই আরেকটি অঘটন ঘটে গেল। ফ্রান্সিস নামে একটি ছাত্রের মৃতদেহ আবিষ্কৃত হল রিসেপশন রুমের করিডোরে। হাসি খুশি চেহারার, শান্ত ভদ্র স্বভাবের ছেলে ছিল ফ্রান্সিস। পড়াশোনাতেও দারুণ মনোযোগী ছিল সে। বিশেষ করে ডিসেকশন বিষয়ে ছেলেটা ছিল দারুণ জ্ঞান। এই ব্যাপারে সকলকে তাক লাগিয়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল ফ্রান্সিসের। তার মৃত্যুটা খুবই রহস্যজনক। সেদিন সকলের সাথে বসে
ডিসেকশন করছে ফ্রান্সিস। তখনও বোঝা যায়নি এমন একটা মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। ক্লাসের শেষে একে একে বেরিয়ে গেছে ছাত্রছাত্রীরা। ফ্রান্সিসও চলে গেছে হোস্টেলে। কিন্তু মাঝরাতে হঠাৎ একটা ভয়ার্ত আর্তনাদে সচকিত হয়ে উঠল করিডোর। ছুটে এসেছিল দারোয়ান রামভূমি। কিছুক্ষণ বাদে তার চোখের সামনে দিয়ে ছুটে গিয়েছিল একটা অস্পষ্ট ছায়ামূর্তি, আর লুকিয়ে পড়েছিল সেটা। ধারণা করেছিল মানুষের অবয়ব। জোরালো টর্চের আলো তার মুখে ফেলতেই আর্তনাদ করে উঠেছিল রাত জাগা দারোয়ান। এ কি, এ যে ফ্রান্সিস! মনে হচ্ছে কেউ যেন 2 হাতের 10 আঙুলে চেপে ধরেছে তার গলা। রুদ্ধ হয়ে গিয়েছে তার শ্বাসনালী। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। সমস্ত শরীর জুড়ে একটা নিদারুণ ভয়ের আরতি। থরথর করে কাঁপছে। কি হতে পারে? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। আবার ভয়ের একটা বাতাবরণ উঠে সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল চেন্নাই মেডিকেল কলেজকে। চিন্তিত হলেন প্রাক্তন যুদ্ধ ফেরত মানুষটি। তার অভিধানে পরাজয় শব্দটা লেখা নেই। জীবনের কোনো খেলাতে তিনি হার মানতে রাজি নন। এবার বোধহয় তাকে সত্যি সত্যি হার মানতে হবে। শুরু হলো অনুসন্ধান। অনেক তথ্য অনুসন্ধান করে যে সত্যটা বেরিয়ে এলো আমাদের চোখের সামনে, সেটা যেমন কৌতূহল উদ্দীপক তেমনি রহস্যময়। জানা গেল ফ্রান্সিস নাকি গোপনে প্রেত চর্চা করত। একটি ঘরে একাই থাকত সে, জরাজীর্ণ হোস্টেলের 4 তলার চিলেকোঠার ছাদে। তার ঘরে পাওয়া গেল অসংখ্য হাড় আর নরকঙ্কালের সন্ধান। তারই মধ্যে ঝোলানো ছিল সেই কঙ্কালটি যেটি হারিয়ে গিয়েছিল চেন্নাই মেডিকেল কলেজের ডিসেকশন রুম থেকে। কিন্তু এর সাথে তার অলৌকিক মৃত্যুর কী সম্পর্ক থাকতে পারে? হার্নেল আবার অনুসন্ধান শুরু করলেন। প্রতিটি কঙ্কালের সাথে তার বিগত দিনের ইতিহাস লিপিবদ্ধ করা থাকে। কিভাবে মৃত্যু হয়েছিল মানুষটির, যে এখন কঙ্কালে পরিণত হয়েছে, একদা তার জীবনে কি কি ঘটনা ঘটে গিয়েছিল, সবই লেখা থাকে ওই বিবরণটির মধ্যে। খুঁজতে খুঁজতে পাওয়া গেল ফ্রান্সিসের চুরি করা কঙ্কালের আত্মপরিচয়। এটি হলো ডোরাইসামি নামে এক খুনি মানুষের কঙ্কাল। জীবনে অনেক লোককে নেহাতি টাকার লোভে খুন করেছে সে। আবার কখনো তার মধ্যে জেগে উঠত অন্য কোনো লালসা। ডোরাইসামিকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়। এখন যেখানে চেন্নাই রেসকোর্স, তখন সেখানে ছিল উন্মুক্ত ফাঁসির মঞ্চ। সেপ্টেম্বরের এক সকালে তাকে এভাবেই ঝুলিয়ে দেওয়া হয়েছিল ফাঁসির মঞ্চে। সমবেত জনতার চোখ থেকে ঠিকরে এসেছিল প্রচণ্ড ঘৃণার লাভাস্রোত। ডোরাইসামি হত্যা করেছে যেসব মানুষকে, সেই সব নিরপরাধ মানুষদের আত্মীয় স্বজনও দাঁড়িয়েছিল সমবেত জনতার মধ্যে। তারা ধিক্কার বর্ষণ করেছিল এই ঘৃণিত লোকটির ওপর। ডোরাইসামির দেহটি অবশেষে কঙ্কালে পরিণত হয়ে আশ্রয় নেয় চেন্নাই মেডিকেল কলেজের ল্যাবরেটরির ডিসেকশন রুমে। সেটিকেই চুরি করেছিল ফ্রান্সিস তার প্রেত চর্চার গবেষণার কাজে লাগাবে বলে। যারা প্রেত বিদ্যা নিয়ে পড়াশুনো করে থাকেন তারা বলে থাকেন যে কোনো বিদেহী আত্মা কখনোই তার কঙ্কালের অবমাননা সহ্য করতে পারে না। এক্ষেত্রেও ঘটনাটি ঘটেছিল ঠিক তাই। ডোরাইসামি যখন দেখল এভাবে তার কঙ্কালকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সে মোটেই সহ্য করতে পারেনি এই ঘটনাটি। তাই বারবার চেষ্টা করেছিল ফ্রান্সিসের উপর প্রতিশোধ নিতে। অবশেষে ফ্রান্সিস যখন ছুটে এসেছিল রাতের অন্ধকারে আরেকটি কঙ্কাল হস্তগত করবে বলে, তখন বাতাসের বুকে ভর দিয়ে হেঁটে আসে ডোরাইসামির বিকৃত আত্মা। ক্ষণিকের জন্য
মানুষের মূর্তি ধারণ করেছিল সে। দু হাত দিয়ে চেপে ধরেছিল ফ্রান্সিসের গলা। যতক্ষণ না পর্যন্ত তার দেহের খাঁচা থেকে প্রাণ পাখি নীল আকাশে উড়ে যাচ্ছে ততক্ষণ ছাড়েনি ফ্রান্সিসকে। যখন সে বুঝতে পারল যে ফ্রান্সিস আর কোনো দিন কথা বলবে না, চিরতরে রুদ্ধ হয়ে গেছে তার কণ্ঠস্বর, তখন মৃতদেহটাকে ছুঁড়ে করিডোরের ওপর ফেলে বাতাসের বুকে সরীসৃপ পায়ে হেঁটে অদৃশ্য হয়ে গিয়েছিল ডোরাইসামির বিকৃত আত্মা। এই গল্পটা সত্যি না মিথ্যে তা বিচার করার ভার আপনাদের ওপরই দিলাম। তবে উৎসাহী কোনো শ্রোতা যদি চেন্নাই সেন্ট্রাল লাইব্রেরিতে যান তাহলে দেখতে পাবেন তিনি সেখানকার ফাইলে লেখা আছে এই ঘটনাটি। হ্যাঁ, লেখা আছে।